যারা আজকে এত বড় ক্ষতি করছে কর্মসূচি যখন আন্দোলন দেশে এসেছিলাম একটা যারা এগুলা পুড়িয়েছে তাদের আমাকে শুক্রবার নিন্দা জানিয়ে কঠোর সন্ত্রাসে নিজেদের সম্পৃক্ততা নেই, তাই দ্রুতই পরিস্থিতি উন্নত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাদ যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিছুদিন ধরে যে অবস্থা বাংলাদেশে চলতেছে। ছাত্র আন্দোলনের সাথে রাজনৈতিক অনেক দল যুক্ত হয়েছে, সেখান থেকে এই আন্দোলন তীব্রতা নিয়েছে। সরকার শেষ পর্যন্ত না পেরে সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে এবং সেনাবাহিনী নামানোর পর কিছুটা এখন পরিস্থিতি শান্ত। তবে আমরা বাংলাদেশের মানুষ অশান্তিতে আছি, কারণ বাংলাদেশের সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছে। অনেক প্রবাসী ভাইয়েরা এখনও পর্যন্ত 5 দিন যাবৎ তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি, যোগাযোগ বিচ্ছিন্ন সম্পূর্ণ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আন্দোলনকারীদের তাণ্ডবে এসব কিছু হচ্ছে, সরকারের পক্ষ থেকে এগুলো বন্ধ করেনি এই ধরনের কথা বলেছিল। কিন্তু জুনায়েদ ফলক তিনি বলেছিলেন সব কিছু বিবেচনা করে এই অনলাইন বন্ধ করে দিয়েছেন ওনারা, কারণ অনেকে গুজব ছড়াচ্ছে, অনেকে অনেক কিছু ছড়াচ্ছে, তারা অনলাইনের মাধ্যমে আন্দোলনে ডাক দেয়। সে কারণে মানে এই সমস্যা হচ্ছে, যেন আন্দোলনকারীরা আর আন্দোলন ডাক দিতে না পারে, নেটওয়ার্ক বন্ধ করে তাদেরকে থামানোর চেষ্টা করছে। চলুন আমরা আর দেরি না করে আসলে মূল ভিডিও, যার কারণে ঢাকার সাথে বিভিন্ন দেশের সাময়িক যোগাযোগ বন্ধ রয়েছে এবং সেগুলোর সময় ঠিক করতে আরও হয়তো সময়ের দরকার হবে। আপনারা সে পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে এবং অপেক্ষা করুন সরকার কবে নাগাদ এই স্বাভাবিক জীবনযাপনের মানুষকে সব কিছু খুলে দেবে এবং আন্দোলনরত শিক্ষার্থীরাও তাদের যে দাবি দাবা সেটা পেয়েছে এবং তারা আপাতত এই তাদের আন্দোলন স্থগিত করে রেখেছেন। এর ভিডিও আপনারা দেখবেন এবং সেই সাথে আজকে অনেকগুলো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা না টেনে কোনো ভিডিও দেখবেন না, সবগুলো দেখবেন, একটা ভিডিওটা টানবেন না, তাহলে বুঝতে পারবেন না। সেই জন্য আপনারা দেখুন এবং সেই সাথে আপনাদের মন্তব্য জানান। ধন্যবাদ। পুড়েছে বর্জ্য অপসারণের কম্পেক্টর, কন্টেইনার ক্যারিয়ার, ওপেন ট্রাক, হাইড্রোলিক ল্যাডার। কম্পেক্টরগুলো কোরবানির আগেই যোগ হয় ঢাকা উত্তর সিটির বহরে। পুড়েছে মশক নিধনের যন্ত্র, ওষুধের ড্রাম, গাড়ি, কাভার্ড ভ্যান, জলাবদ্ধতা নিরসনের পাম্প। এছাড়া সড়ক, মিডিয়ান, ল্যাম্পপোস্টের ক্ষতিও দৃশ্যমান। সেবাদানকারী প্রতিষ্ঠানকে যদি এইভাবে টার্গেট করা হয়, এটি অত্যন্ত দুঃখজনক এবং এটির আমি বিচার চাই। অনুরোধ করব আইনশৃঙ্খলা বাহিনীকে যত দ্রুত সম্ভব যারা এগুলো পুড়িয়েছে তাদেরকে আইনের আওতায় এনে জনসম্মুখে তাদের বিচার করতে হবে। এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবন ও গাড়িসহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। দুষ্কৃতিকারীরা যেখান থেকে এসে ঢাকাতে এরকম তাণ্ডব চালাইছেন এবং সারা বাংলা পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন, তাদের ব্যাপারে রাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নেবে। দুপুরে বাংলাদেশ টেলিভিশন ভবনে ক্ষতির চিত্র দেখতে যান তথ্য সচিব। জানান, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে বিটিভি। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হয়েছে আলাদা 2টি তদন্ত কমিটি। একটি তদন্ত কমিটি করে দিয়েছি যেটির ক্ষয়ক্ষতি নির্ধারণ করা। আমরা বলেছি 10 কার্য দিবসের মধ্যে এটি করতে। বিটিভিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পেতে আরও সময় লাগবে বলে জানান তথ্য সচিব। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
আজ তৃতীয় দিনের মতো বাংলাদেশে কারফিউ চলছে। ঢাকার রাস্তায় সেনাবাহিনী, বিজিবি আর পুলিশের টহল দেখা যাচ্ছে। সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে। মিস্টার রশিদ বিবিসি বাংলাকে বলেছেন, যেভাবে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ের মতো স্থাপনায় ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, বিটিভিতে হামলা চালিয়েছে, পুলিশদের হত্যা করেছে, এরকম প্রত্যেকটি ঘটনায় মামলা হবে। এই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এর আগে রোববার নাশকতাকারীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে। নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া যে রায় আপিল বিভাগ বাতিল করেছে, সে বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, কোটার প্রজ্ঞাপন প্রস্তুত করে রাখা রয়েছে, প্রধানমন্ত্রী অনুমতি দিলেই এটা আমরা দেব। তবে আগামীকাল মঙ্গলবার সকালেই প্রজ্ঞাপন দেওয়ার সম্ভাবনা বেশি। তবে এর মধ্যে তিনি যদি অনুমতি দেন তবে এটি দিয়ে দেওয়া হবে। একই সাথে কিভাবে সাধারণ ছুটি বা কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেটিও বিবেচনাধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন। ঢাকা সহ সারা দেশে সোমবারও কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন জানিয়েছেন, সারা দেশে কারফিউ অব্যাহত থাকলে সাধারণ ছুটি বাড়ানো হবে। তবে মঙ্গলবার থেকে ঢাকা মহানগর ও ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের কারফিউ কতদিন চলবে, কতক্ষণ শিথিল থাকবে তার সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাকি জেলাগুলোয় এই সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। অন্যদিকে ইন্টারনেট বন্ধ, মোবাইল ফোনও ঠিকমতো কাজ করছে না, তাই প্রবাসী বাংলাদেশিরা বড় সমস্যায় রয়েছেন। তারা দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, এমনটা বহু মানুষ বিবিসির ফেসবুক আর ইউটিউবে মন্তব্য করছেন। বিজেএমই এর ভাইস প্রেসিডেন্ট আরশাদ জামাল দীপু বিবিসি বাংলাকে বলেছেন, সরকার একটা প্রস্তুতি নিচ্ছে, আজ সোমবার রাতে হয়তো ইন্টারনেট ছেড়ে দেবে। তার কথায় পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হওয়া দরকার, যেহেতু এখানে কর্মসংস্থানের ব্যাপার রয়েছে। তাছাড়া ইন্টারনেট ছাড়া পোশাক কারখানা চলে না বলে তিনি মন্তব্য করেন। ইন্টারনেট বন্ধ থাকায় বাংলাদেশে বিবিসির সহকর্মীরা প্রতিনিয়ত খবর সংগ্রহ করলেও সরাসরি সেসব খবর দর্শক এবং পাঠকদের কাছে পৌঁছিয়ে দিতে পারছেন না অনেক সময়। তবে যখনই কোনো খবর পাওয়া যাচ্ছে তা দেওয়া হচ্ছে বিবিসির ওয়েব পেজে bbcbangla.com-এর লাইভ পাতায়। আপনারা সর্বশেষ খবরাখবর পেতে ওই পেজেই চোখ রাখুন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা আন্দোলন তীব্র রূপ ধারণ করে বৃহস্পতিবার। আগের দিন পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষে নিহতদের মৃত্যুর প্রতিবাদে আন্দোলনকারীরা এদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নামে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ছাত্রদের সাথে অন্যান্য বিক্ষোভকারীদেরও যোগ দিতে দেখা যায়। বৃহস্পতিবার সারাদিনই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলে। ঢাকার ভেতরে উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এলাকায় ব্যাপক সংঘর্ষ চলে প্রায় সারাদিনই। সংঘর্ষে শুধুমাত্র উত্তরাতেই অন্তত 8 জন মারা যান। দুপুরে এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাংলাদেশ টেলিভিশন ভবনের একাংশে আগুন জ্বালিয়ে দেয়। বন্ধ হয়ে যায় বিটিভির সম্প্রচার। বৃহস্পতিবার বিকেলে কোটা সংস্কার বিষয়ক আদালতের রায়ের তারিখ এগিয়ে আনার কথা জানান আইনমন্ত্রী। আন্দোলন থামাতে ছাত্রদের অনুরোধ জানান। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। রাতে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে দুপুরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল ইন্টারনেট বিচ্ছিন্ন করার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সারাদিন চলা সংঘর্ষে সারা দেশে মারা যান অন্তত 26 জন, আহত হন 1,500-এর বেশি। ঢাকার বাইরে চট্টগ্রাম, রংপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মাদারীপুর সহ আরও বেশ কিছু জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় তীব্র মাত্রায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দমাতে ঢাকার বিভিন্ন জায়গায় র্যাব ও পুলিশ হেলিকপ্টার দিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি সরকারি ভবনে।
অনেক জায়গাতেই টিয়ার শেল, রাবার বুলেটের পাশাপাশি শটগানের গুলি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলি শেষ হয়ে যেতে থাকলে বারবার গুলি আনতেও দেখা যায়। সংঘর্ষ চলাকালে নরসিংদীর একটি জেল থেকে পালিয়ে যায় 800-র বেশি কয়েদি। শুক্রবার সন্ধ্যায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত থাকে। সেদিন মধ্যরাতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের কয়েকজনের সাথে সরকারের প্রতিনিধি দলের বৈঠক হয়। তারা 8 দফা দাবি জানালেও সমন্বয়কদের আরেকটি দল বিবৃতি দেয় যে এই বৈঠকের বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকলে শুক্রবার রাতে সারা দেশে জারি করা হয় কারফিউ। সিদ্ধান্ত হয় সেনা মোতায়েনের। সেদিনের বিক্ষোভে বাংলাদেশ জুড়ে অন্তত 56 জন মারা যান। হাসপাতালে ভর্তি হন কয়েক হাজার গুলিবিদ্ধ আহত মানুষ। শনিবার কারফিউর প্রথম দিনে সংঘর্ষের তীব্রতা কমলেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভ চলতে থাকে। ঢাকার বিভিন্ন পয়েন্টে ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে ছিল সেনাবাহিনীর উপস্থিতি। কারফিউ থাকা সত্ত্বেও শনিবার দেশের বিভিন্ন জায়গায় হওয়া সহিংসতায় মারা যায় অন্তত 26 জন। তারা কয়েকজন ছাদে আসে, এরই মধ্যে শনিবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হন। কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আর কি। সিভিল ড্রেসের ছিল তারা। একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার অ্যাসল্ট করা শুরু করে এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে মারধর শুরু করে দাঁড় করিয়ে। রবিবার আদালতের রায়ে জানানো হয় যে সব ধরনের সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে হবে। 93% মেধার ভিত্তিতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিদের বা নাতনিদের মধ্য থেকে 5% নেওয়া হবে। যারা ক্ষুদ্র জাতি নৃগোষ্ঠী তাদের মধ্য থেকে 1% নেওয়া হবে। আর 1% 2 ভাগ করা হবে। একটা হচ্ছে যে আমাদের যে প্রতিবন্ধী ওদের এবং তৃতীয় লিঙ্গ দুজনের মাঝখান থেকে 1% নেওয়া হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সবগুলো চাকরির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। দুজন মারা গেছে। কারফিউর দ্বিতীয় দিন রবিবার সংঘাত সহিংসতা আগের কয়েকদিনের তুলনায় কম হলেও কিছু জায়গায় অল্প সময়ের জন্য বিচ্ছিন্নভাবে চলা সংঘর্ষে ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত 13 জন মারা যায়। কারফিউর তৃতীয় দিন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী বাদে অন্যান্য জেলার কারফিউ জেলা প্রশাসন তুলে নিতে পারবে। বন্ধুর বাসায় অবস্থান করছিলাম। শনিবার দিবাগত রাতে 2টা থেকে 3টা নাগাদ সেই বাড়িতে প্রায় 20 থেকে 30 সদস্যের একটা টিম ডিবি পুলিশ পরিচয়ে গেট ভেঙে ঢুকে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং তারা গাড়িতে উঠিয়ে আমার চোখে 3-4 স্তরে কাপড় বিশিষ্ট একটি পর্দা লাগিয়ে দেয়, চোখ বেঁধে ফেলে এবং আমার হাতে হ্যান্ডকাপ পরানো হয় এবং আমাকে পরবর্তীতে তারা গাড়ি চালিয়ে একটি বিল্ডিংয়ে নিয়ে একটি রুমে নিয়ে যায় এবং আন্দোলন সম্পর্কিত নানা জিজ্ঞাসাবাদ করে যে আন্দোলন আমরা কেন করছি, এই আন্দোলনের উদ্দেশ্য কী, আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন তারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং এরপরে আমার সেখানে কোনো স্মৃতি নাই। আমি আজ সকালে 4টা থেকে 5টা নাগাদ ভোরে আমি নিজেকে ঢাকার পূর্বাচল এলাকায় নিজেকে খুঁজে পাই, আমার সেন্স আসে সেখানে। পরবর্তী দেখি সেটা জলছিরি পূর্বাচল এলাকা। আমি সেখান থেকে আমি বাসায় এসে এবং পরে আমার পরিবারের সদস্যরা আমাকে হাসপাতালে নিয়ে আসে। আমার 2 হাত 2 কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ ক্ষত হয়েছে সেখানে। মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। আমি মনে করি যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নিয়ে নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। এখানে আমাকে গুম করা হয়েছিল, অন্যদেরকে নিয়ে মিডিয়ায় নানা ধরনের বিভ্রাট তৈরি করা হচ্ছে, নানা ধরনের বিভাজন সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে, আমাদের একতাকে নষ্ট করা হচ্ছে এবং ইন্টারনেট না থাকার কারণে এবং নিরাপত্তা সংকট থাকার কারণে আমরা একসাথে বসতে পারছি না, একসাথে আমরা যোগাযোগ করতে পারছি না। ফলে আমাদের সিদ্ধান্ত নিতেও আমাদের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে এবং মিডিয়াতে তারা সেটা আরও নানা বিকৃতভাবে প্রকাশ হচ্ছে। আমি মিডিয়ার কাছে অনুরোধ করব যে আমাদের বক্তব্যগুলোকে সুস্পষ্টভাবে প্রচার করার জন্য এবং আমাদের যে নিরাপত্তাহীনতা সেটা জনগণের সামনে আমরা বলছি যে আমাদের আন্দোলনকারীদের সরকার একদিকে দাবি আদায়ের কথা বলছে, আলোচনার কথা বলছে, মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিচ্ছে, কিন্তু সরকার আরেকদিকে আমাদের কিন্তু হেনস্থা করছে নানাভাবে। আমরা এখনও অনেক সমন্বয়কদের খোঁজ পাইনি। দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের সমন্বয়কদের সন্ধান চাই এবং সকলের নিরাপত্তা নিয়ে
আমরা আমাদের ক্যাম্পাসে প্রবেশ করতে চাই। আমরা আসলে অপেক্ষা করছি সরকারের সেই প্রজ্ঞাপনের জন্য। প্রজ্ঞাপনটি যখন আসবে তখন সেটিতে সকল গ্রেড রাখা হচ্ছে কিনা এবং ফাইনালি কত পার্সেন্ট রাখা হচ্ছে সেটা দেখে আমরা বলতে পারবো যে আমাদের আসলে প্রতিক্রিয়াটি কি, এটি পজিটিভ প্রতিক্রিয়া হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে। কারফিউ বিদ্যমান থাকার কারণে শাটডাউন যে কর্মসূচিটা আমাদের ছিল, এই শাটডাউন কর্মসূচিটা আমরা রাখছি না। একটা আমার বিষয়, শাটডাউন কর্মসূচি থাকছে না, কিন্তু আমাদের পরবর্তী 48 ঘন্টার আমরা আলটিমেটাম দিচ্ছি। এই 48 ঘন্টা আলটিমেটামের মধ্যে আমাদের যে ডিজিটাল ক্র্যাকডাউনটি যে রয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, আমরা চাই এই 48 ঘন্টার মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগটি আবার সচল করা হবে। এবং এই 48 ঘন্টার মধ্যে আমাদের ক্যাম্পাসে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সেখানে রাখা হয়েছে তাদেরকে বাদ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলোকে খুলে দিতে হবে এবং সেইখানে শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিতে হবে। এবং তৃতীয়ত যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমন্বয়কদের মধ্যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আমরা ফোন বন্ধ করে বিভিন্ন জায়গায় এখন থাকতে হচ্ছে, আমরা আমাদের লোকেশনকে আমরা ডিসক্লোজ করতে পারছি না, যেহেতু আমরা শাটডাউন তুলে নিচ্ছি। সুতরাং আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এই 48 ঘন্টার মধ্যে কারফিউ যেটি রয়েছে সেই কারফিউটিকে তুলে দিয়ে স্বাভাবিক জনজীবনকে নিশ্চিত করতে হবে। বিজিএমইএ, বিকেএমইএ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এ সময় ব্যবসায়ীরা চলমান সংঘাতের নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সেই পরাজিত শক্তিরা আপনার মেট্রো রেল পছন্দ না, আপনার বঙ্গবন্ধু টানেল পছন্দ না, পদ্মা সেতু পছন্দ না, আপনার বিজেপি পছন্দ না, তারা চায় এই দেশকে অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত করতে। আসলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে যে স্বাধীন বাংলাদেশে এই রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস করতে পারে, ভাবতেই পারি না। এ সময় শিগগিরই ইন্টারনেট চালু ও কারখানা খুলে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। অনেকেই জোর দেন নিরাপত্তায়। অনলাইনে আমাদেরকে প্যাকিং যে সিম্বলস দিতে হয়, বায়ারের পরে এটাকে অ্যাপ্রুভাল দিলে পরে আমরা অনুরোধ করব অন্তত স্বল্প পরিসরে হলো ইন্টারনেটটা যাতে আমাদের ইমিডিয়েট চালু করা যায়। আমরা এলাকার অ্যাডমিনিস্ট্রেশন ছাড় এলাকা ভিত্তিক ডিসিশন নেব। যদি দেখি যে আমার এলাকার সমস্যা হচ্ছে আমি বন্ধ করে দেবো, কিন্তু কারখানাগুলো খুলতে দেন, আমরা মানুষকে রাস্তা থেকে কারখানার ভিতরে নিয়ে আসি, আমরা চালু করি, আমরা চালু করতে দেন। এ সময় নীতি নির্ধারকরা বলেন কোটা নিয়ে সরকার আর ছাত্রদের অবস্থান আলাদা ছিল না। হাইকোর্ট যখন একটি রায় দেয় এটা তো রাস্তায় আন্দোলন করে পরিবর্তন করা যায় না। আমরা ধরে নিয়েছি তারা রাস্তায় নেমেছে, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, কিন্তু সরকার কিন্তু অ্যাটর্নি জেনারেলস অফিস আইনি লড়াইটা আবার করেছে। অর্থাৎ ছাত্রদের যে দাবি ছিল পরিপত্র পুনর্বহাল করা আর সরকারের যে কার্যক্রম এটি কিন্তু একই জায়গায় ছিল। এই আন্দোলনের কারণে আমাদের ব্যবসায়ীদের অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে কাজ করতেছেন, আমরা সরকারের সবাই আমরা কাজ করতেছি। ইনশাআল্লাহ আমরা খুব শিগগিরই আমরা পুরো অবস্থাটাকে আমরা আবার একটা নরমালসিতে ইনশাআল্লাহ নিয়ে আসবো। উন্নয়নের ধারা ধরে রাখতে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ীরা এবং তাই আমরা করেছি। হাসান আল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে মতবিনিময়ে কয়েকদিনে আন্দোলনের নামে যে নাশকতা হয়েছে সে চিত্র তুলে ধরা হয় ব্যবসায়ীদের সামনে। কোটা আন্দোলন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরা উচিত ছিল, কিন্তু বিএনপি জামাত তাদের আন্দোলনে ঢুকে চালিয়েছে ধ্বংসযজ্ঞ। শিক্ষার্থীরা যখন অগ্নিসন্ত্রাসে নিজেদের সম্পৃক্ততা নিয়ে জানিয়েছে তখনই পরিস্থিতি স্বাভাবিক করতে কারফিউ সিদ্ধান্ত নেয় সরকার। যারা আন্দোলন করেছে ধৈর্যের সহকারে বারবার তাদের কথা শুনেছি, যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি, মানার পরেও তারা কী করবে জানি না, কিন্তু তারা যখন আপনার সব কিছু বন্ধ করে দিল, সিজ করলো, তখন আপনাদের কি অবস্থাটা ছিল। কিন্তু এদের ছত্রছায়া, এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো। এখানে শিবির একেবারে এখন যেটা হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই, সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেরে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে।
বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন, যে অর্থগুলি কোথা থেকে আসছে। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অবস্থা পরিবর্তন হবে, অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। এই শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। 13-14তে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, একবার জানি, কিন্তু শাস্তি দিয়েছে, আবার জেল থেকে এসে তারা ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। এ সময় প্রধানমন্ত্রীকে নিয়ে যে গুজব অপপ্রচার হয়েছে তারও সমালোচনা করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে দ্রুত ব্যবসা বাণিজ্য সচল করে দেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি। কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে, এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি। কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না। আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো, এটা কোনো রাগ ডাক ব্যাপার না। প্রধানমন্ত্রী বলেন, সরকার ব্যবসায়ীদের সহযোগিতা করার সময় কে বিএনপি কে আওয়ামী লীগ সেটা কখনোই বিবেচনা করে না। যারা আমার দল করেন না, আমাদের হয়তো ভোটও দেয় না, তারাও কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। গত কদিনের নাশকতায় অবর্ণনীয় ক্ষতির মুখে পড়েছে দেশ। ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় স্থাপনা, জনগণের জানমাল। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই সোমবার সকালে হেলিকপ্টারে করে পুরো ঢাকা ঘুরে দেখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উপর থেকে পর্যবেক্ষণ করেন নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞ। পরে সেনাপ্রধান সড়কপথে পর্যবেক্ষণ করেন রাজধানীর বেশ কয়েকটি এলাকা। শনির আখড়ায় বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। ঘুরে দেখেন ধ্বংসযজ্ঞের চিত্র ও জানমালের ক্ষয়ক্ষতি। দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। পরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে গণমাধ্যমের সাথে কথা বলেন সেনাপ্রধান। বর্ণনা দেন ধ্বংসযজ্ঞের। বলেন, সেনা মোতায়েনের 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। নৌ, বিমান, বিজিবি, পুলিশ ও র্যাব একসাথে কাজ করছে। তাই দ্রুতই পরিস্থিতি উন্নয়নের আশাবাদ জানিয়েছেন সেনাপ্রধান। যে পরিমাণ জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আসলে অবর্ণনীয়, এবং এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আর কতদিন লাগবে আমি জানি না। কি পরিমাণ জনগণের অর্থ যাবে সেটাও আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে সিগনিফিক্যান্ট ড্যামেজ। আমরা সবাই একসাথে কাজ করতে পারি, তাহলে আমরা এই পরিস্থিতি আরও উন্নতি করতে পারবো। জনগণের জানমাল রক্ষায় উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী নিষ্ঠার সাথে কাজ করছে জানিয়ে সেনাপ্রধান বলেন, ঢাকা চট্টগ্রাম লাইফলাইনে সাপ্লাই চেইন সচল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে। সাপ্লাই শুরু হয়ে গেছে, এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে। আপনারা জানেন যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চলেছে, রাস্তায় এখনও আমি দেখলাম বেশ কিছু গাড়ি পোড়া অবস্থায় আছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে, ওগুলোকে পরিষ্কার করতে হবে। পাবলিকের মধ্যে একটু কনফিডেন্স নিয়ে আসতে হবে। সেনাপ্রধান বলেন, গণমাধ্যম দায়িত্বশীলতার সাথে সংবাদ প্রচার করে নিরাপত্তা বাহিনীকে প্রেরণা জুগিয়েছে। বলেন, ধ্বংসলীলায় বিনষ্ট হয় রাষ্ট্রীয় সম্পদ, তাতে কেবল জনগণেরই দুর্ভোগ বাড়ে। জনগণের এই সম্পদ ক্ষয়ক্ষতির মাধ্যমে কি লাভ আমি জানি না। আমরা সবাই সাফার করছি। ইন্টারনেট ডাউন, ইন্টারনেটে এটাকে ঠিকভাবে আবার আসতে কিছু সময় লাগবে। ইলেকট্রিসিটি, বিভিন্ন ফ্যাসিলিটিস, যে সমস্ত ওয়াটার, সুয়ারেজ, এভরিথিং। দেশ আর দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব সকলের বলেও উল্লেখ করেন সেনাপ্রধান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা, ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। অধিকার ছাড়িয়া দিয়া
অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। এইটা রবীন্দ্রনাথের কথা ছিল। এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে যে অধিকার 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন, যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল, আপনারা এই অধিকার কেউ কেউ ফিরাই আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হইল। সবই ঠিকঠাক মতো হইল। আপনারা এই মঙ্গলবারে এই জায়গায় দাঁড়াইয়া বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন। অনেকেই ওয়েট করেন নাই, অনেক আবেগ ছিল, যার কারণে আজকের এই ধ্বংসলীলা। আমি আরও জিনিস বলতে চাই, এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে, প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি। এই যে শুক্র শনি গেল, এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা। এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই, জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন, আর ওই দিকে প্রায় 826 জঙ্গি, সে 80টার মতো রাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা, এরা নিরীহ, এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান? তারা তো সংস্কারের কথাই চাচ্ছিল, সরকারও সংস্কার চাচ্ছিল, মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও, যারা বয়স্ক যারা আছেন, তারা এই তরুণদের যে সেন্টিমেন্ট এইটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তারা তাদেরকে একদম লাইটলি নিছেন, তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয়, এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে। কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক, এরা নতুন নতুন চিন্তা করে, এরা সারা পৃথিবী দেখে অভ্যাস। আপনি জানেন যেখানে 18 সালে এরা পথে নামে আসছিল, এখন আবার যে ঘটনাটা ঘটলো, এইটা প্রশাসনও চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন। এবং আরেকটা ব্যর্থতা আছে, আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র, এরা অ্যাক্টিভ, তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে। সরকারেরও বোঝা উচিত ছিল যে যে কোনো একটা আন্দোলন হোক না কেন, আজকে ছাত্র, কালকে অন্যদের আন্দোলন হোক, এইটার মধ্যে জঙ্গিরা আইসা ঢুকবে, জামাত শিবির আইসা ঢুকবে। এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা বলতে, আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের, এটা গেজেট আকারে প্রকাশ করে, কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের। এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে, কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না, প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না। কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন, বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের, এই বিশ্বস্ততা নাই। আরেকটা জিনিস বলতে চাই, আকাশের যে জায়গায় মেঘ জমা হয়, আইসা বৃষ্টি পড়ে আদালতের উপর। আপনি বিভিন্ন সংসদের ঝামেলা, নীতি নির্ধারণের ঝামেলা, এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টের বৃষ্টিপাত হইতে হবে? এগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না। সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের মেঘগুলা যথেষ্ট। পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী 18 সালে শেষ করে দিচ্ছেন, এইটারে হাইকোর্টে নিয়ে আসা, এইসব ঝামেলা, মানে মেঘ জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় হচ্ছে গিয়ে সব সুপ্রিম কোর্টে। আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ এতে ক্ষুণ্ণ হয়, পরবর্তীতে এইসব বিষয়ে যেন আরও সচেতন থাকেন সুপ্রিম কোর্ট, এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে, এবং দ্রুত আমি মনে করি গ্যাজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো, তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো। এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো, যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, মিরপুরবাসী এখন সারা 1 বছর কান্না করলে এই পাপ মোচন হবে না। আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। এরা আসলে এইবার প্রমাণ হয়েছে, এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে। কর্মসূচি জানানোর জন্য আমাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। যেহেতু আমাদের কর্মসূচি আমরা প্রকাশ করতে পারছি না, সেই জায়গা থেকে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় ভুল বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয় এলাকায় প্রেস কনফারেন্স করব, কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রেস কনফারেন্স করার জন্য নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটির ঘাটতি থাকা আমরা সেটা করতে পারিনি। কি দাবি বাস্তবায়ন করলে আমরা আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে সেটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি জানাতে আমরা পরে ভেবেছিলাম রিপোর্টার্স ইউনিটে আমরা প্রেস কনফারেন্স করব, কিন্তু আমরা সেই জায়গাটিও আমরা নিরাপত্তা সংকটে, নিরাপত্তার কারণে আমরা সেটি করতে পারিনি। সেজন্য আমরা আবার পরবর্তীতে আমরা অবগত হয়েছি কারফিউ জারি হয়ে গিয়েছে।
কারফিউ যেহেতু জারি হয়ে গিয়েছে, তখন আমরা দেখেছি সারা দেশের প্রতি আমাদের যে বার্তাটি রয়েছে, আমাদের বার্তাটি স্পষ্ট করা উচিত। এই বার্তাটি স্পষ্ট করার জন্য আমরা শুধু আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। অর্থাৎ আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে, কি কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করেছি, আর কিচ্ছু না। যদি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে অব্যাহত থাকতো, যদি আমাদের ইন্টারনেট সরবরাহ অব্যাহত থাকতো, আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রেস কনফারেন্সের সুযোগ থাকতো, সেই ক্ষেত্রে আজকে আমাদের দাবিটি এখানে এসে আমাদের স্পষ্ট করা লাগতো না। তদন্ত সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময় বিচার করতে হবে। ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাচ ধারণ করার আমরা আহ্বান জানাবো। আমরা একটি জিনিস স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে, সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। যখন আন্দোলন হয় তখন একটা জায়গায় যখন বেশি মানুষের উপস্থিতি হয় তখন কিন্তু টেকনোলজির একটা প্রবলেম তৈরি হয়। কিন্তু বর্তমানে আমরা খেয়াল করছি, যখন আমরা লক্ষ্য করলাম তো এই সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব, মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী, এবং শুধু দেশের ভেতরে না, দেশের বাইরে থেকে কিছু কন্টেন্ট বুস্ট করা হচ্ছে। তার মানে টাকা দিয়ে মিথ্যা খবরটা সবার কাছে পৌঁছে দেওয়ার যে অপকৌশল বা ষড়যন্ত্র, এটা আমরা যখন দেখছি তথ্যপাত্র এবং গোয়েন্দা সংস্থার সকল বিশ্লেষণ, তখন আমরা মনে করেছি যে দেশের নাগরিকদের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আমাদের যার যতটুকু সক্ষমতা আছে সেটা করা দরকার। একদিকে যেরকম পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা চেষ্টা করছে তাদের নিরাপত্তাটা রক্ষা করা। আমরা সাইবার নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য সাইবার প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করছি যেই জায়গায় যে ধরনের ভূমিকা নেওয়া উচিত বা প্রয়োজন সেটি আমরা চেষ্টা করছি, এবং সেটি আমাদের জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা রেখেই আমরা সকলের সহযোগিতা পাচ্ছি, এবং আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। সাময়িক হয়তো কিছুটা আমাদের ক্ষতি হতে পারে বা সাময়িক কিছুটা একটু হয়তো আমাদের কষ্ট হতে পারে, কিন্তু আমি বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করব আপনারা সকলেই ধৈর্যের সাথে সরকারকে সহযোগিতা করবেন আমাদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল নিরাপত্তা দুটোই এখন আমাদের সমানভাবে বিবেচনায় নিতে হচ্ছে। এটা পূর্বের কোনো ঘোষণা ছিল না। পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি, এবং যত দ্রুত পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে, আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারবো। এবং আমরা লক্ষ্য করছি যে কোথা থেকে কারা এই অর্থায়নটা করছে, কোথা থেকে কারা এই কন্টেন্টগুলো তৈরি করছে, তার জন্য আমরা ফিজিক্যাল এবং ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতি উন্নয়ন আমরা ঘটাতে পারবো। তারা যদি সহযোগিতা করতো
তাহলে আমাদের কিন্তু এত কঠোর অবস্থায় যেতে হতো না। আমি কিন্তু গত 3 দিন ধরে বলছি আপনাদের কাছে যে আমরা বারবার সহযোগিতা চাচ্ছি। এখন আজকে তারা যোগাযোগ করছে, কিন্তু তারপরেও আমরা খুব বেশি আশ্বস্ত বা আশাবাদী হতে পারছি না, কারণ তারা যে সকল দুর্বল যুক্তি দেখাচ্ছে সেগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাদের যেই প্রাইভেসি পলিসি সেটিংস আছে সেটাও আমাদের কাছে যৌক্তিক মনে হয় না। তারা দেশভিত্তিক, তারা ঘটনাভিত্তিক তাদের প্রতিক্রিয়া দেখায়। তাদের পলিসি বাংলাদেশের বেলা একরকম, মিয়ানমারের বেলা একরকম, ইসরায়েল ফিলিস্তিনের ব্যাপারে একরকম, ইউক্রেন রাশিয়ার ব্যাপারে একরকম, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার ব্যাপারে আরেক রকম, সিঙ্গাপুরের জন্য আরেক রকম। তো এটা তো হতে পারে না। তারা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের একটা নীতি থাকবে, সেই নীতিটা হচ্ছে যেই দেশের আইন যা বলবে সেটা তাদের করতে হবে, তাই না? তারা যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা তো তাদের আইনটা সবাইকে বাধ্য করতে পারে না, বরঞ্চ যেই দেশের আইন সেটাই তাকে মানতে হবে। এখন ধরেন আমরা রাস্তার বাম পাশে গাড়ি চালাই, আপনি ধরেন জাপানের টয়োটা, তারা গাড়ি বানালো বাংলাদেশের জন্য, তারা কি ডান সাইডে স্টিয়ারিং দেবে না বাম সাইডে দেবে? কিন্তু তারা যখন আবার সেই গাড়িটাই আমেরিকা পাঠায়, তখন তো আমেরিকায় গাড়ি চলে ডান পাশ দিয়ে, তখন স্টিয়ারিংটা তো বাম পাশেই বানাবে। আপনি গেলে দেখবেন, আমি দেখেছি যে আমেরিকায় যখন জাপানের টয়োটা গাড়ি যায়, তারা আমেরিকার জন্যই বানায়, তখন বাম সাইডে স্টিয়ারিং দিয়ে বানায়। আবার সেই গাড়িটা যখন বাংলাদেশের জন্য বানিয়ে পাঠায়, তখন ডান সাইডে স্টিয়ারিং দিয়ে পাঠায়। তো ফেসবুক ইউটিউবকেও চিন্তা করতে হবে যে তারা যখন বাংলাদেশে তাদের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করছে, তখন বাংলাদেশের আইন তাদের মানতে হবে। আর যদি তারা